শুধু কি তারাতলা নাকি কালির ছিটে অন্যান্য নির্মাণেও পড়েছে, তারই তথ্য তালাশে ধৃত কালীচরণকে সঙ্গে নিয়ে তার বাড়িতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এদিকে কালীর সঙ্গে দোয়াত কলমের গ্রেফতারি চেয়ে আজকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আবার অন্যদিকে রাজ্য জুড়ে দিকে দিকে ভুরি ভুরি অভিযোগে গ্রেফতার একের পর এক তৃণমূল নেতা। জানিয়ে স্টুডিওয় উপস্থিত প্রত্যেক অতিথির কাছে আমি আসবো, কিন্তু যখন আপনাদের সঙ্গে আমি কথা বলছি 3 ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত হাওড়ায় ধৃত কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালাচ্ছে কলকাতা পুলিশের এসআইটি। সরাসরি সেখানে আপনাদের নিয়ে যাব। আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন। কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে তল্লাশি চালানো হচ্ছে। তোমার সঙ্গে এর আগেও কথা বলছিলাম, একজন চাবিওয়ালাকে ভেতরে নিয়ে যাওয়া হয়েছিল বলে তুমি জানিয়েছিলে। এই মুহূর্তের কি খবর আবির? দেখো 3 ঘন্টা পার, এখনো পর্যন্ত তল্লাশি অভিযান যেমন চলছে, তার সঙ্গে সঙ্গে চলছে জেরা। কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসা হয়েছে এবং তাকে নিয়ে আসা হয়েছে যে বাড়িতে, সেই বাড়িরই একটি ফ্ল্যাটে সে ভাড়া নিয়ে থাকতো। এখানে এই অঞ্চলেই তার একটি বাড়ি রয়েছে, যেটা বাড়িটা রিনোভেট হচ্ছে এমনটাই জানা যাচ্ছে। এবং সেই ক্ষেত্রে কলকাতা পুলিশের এসআইটির টিম তারা দীর্ঘ প্রায় 3 ঘন্টা অতিক্রান্ত, তারা বিভিন্ন নথি থেকে আরম্ভ করে বিভিন্ন বিষয় তার কাছ থেকে জানছেন এবং বিভিন্ন নথি পাওয়া গিয়েছে যেগুলো খতিয়ে দেখা হচ্ছে। মূলত 2টি বিষয় তারা জানতে চান। প্রথম, তারাতলার যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় যে বিল্ডিং প্ল্যানে যা বলা হয়েছিল সেই অনুযায়ী কাজ হয়নি বলে তাদের সন্দেহ। সেই ক্ষেত্রে কেন স্যাংশন দেওয়া হলো? দ্বিতীয়ত, এই কালী কি শুধুমাত্র এই তারাতলার যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় স্যাংশন দেওয়ার পেছনে কালী কি শুধুমাত্র রয়েছে নাকি না এর পেছনে আরও অনেকে রয়েছে, সেটা জানতে চান তারা। তৃতীয়ত, তারা আরও একটি বিষয় যেটা জানতে চান যে কালীর মাথায় হাত রয়েছে কার, যার জন্য এই ঘটনা ঘটলো বা যার জন্য এই বিল্ডিং প্ল্যান পাশ করিয়ে দেওয়া হলো। তাহলে এই ক্ষেত্রে শুধুমাত্র কি তারাতলা নাকি এরকম আরও অনেক বিল্ডিং রয়েছে যেগুলো এইভাবেই নিয়ম মানেনি বা আইন বিরুদ্ধে কাজ করা সত্ত্বেও স্যাংশন পেয়েছে? সেই বিষয়গুলো জানার প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা, এবং সেই জন্য এসআইটির টিম তারা এখনও পর্যন্ত তল্লাশি অভিযানে এবং সমান্তরালভাবে তারা জিজ্ঞাসাবাদের প্রক্রিয়াও চালাচ্ছে কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে, যে ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি ছিল। ফিরহাদ হাকিম মেয়র ছিলেন এবং তার ওএসডি এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়, যাকে গ্রেপ্তার করা হয়েছে হেফাজতে তাকে পাওয়ার পরেই এই তল্লাশি অভিযান, এমনটাই জানা যাচ্ছে। আমি তোমাকে ধন্যবাদ। নিঃসন্দেহে একেবারে এই কালীচরণের প্রসঙ্গ আপনাদের মনে থাকবে যে বিধানসভায় যখন প্রথম বিবৃতি দিয়েছিলেন তারাতলার ঘটনা নিয়ে, সেদিনই কালীচরণের প্রসঙ্গ উত্থাপন করেছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। একেবারে কালী এই শব্দ তিনি ব্যবহার করেছিলেন। কি বলেছিলেন? যে কালীকে তুললেই সব বেরিয়ে আসবে। কি বলেছিলেন সেদিন রাজ্যের মুখ্যমন্ত্রী? মনে করিয়ে দেবো একবার। আপনার কেএমসিতে কি হয়েছে আমরা জানি না, আপনার কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনে কালী না বললে কোনো প্ল্যান হয় না। আর কালী অ্যাপয়েন্টেড বাই ক্যামাক স্ট্রিট, সবাই জানে। আর এই কালী বাইপাসের পাশে আপনাদের তৃণমূল ভবন বানাচ্ছে 200 কোটি টাকা দিয়ে, আর এখান থেকে টাকাটা তুলে ওখানে পাঠায়। আমরা সব জানি, সব বের করেছি, আমরা এফআইআর হয়েছে, আরো ব্যবস্থা নিচ্ছি। দেখুন, এরপরে যখন কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হয় এবং কোর্টে পেশ করা হয়, সরকারি আইনজীবী 3টে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। এক হচ্ছে এই কালীচরণের রক্ষাকর্তাকে, 2 কালীচরণের মাথায় কার আশীর্বাদের হাত রয়েছে, এবং 3 কালীচরণ একা নন, একটা টিম কাজ করত। আমার খুব স্পষ্ট প্রশ্ন সলিল ভট্টাচার্যকে, তাহলে এই যে টিমে কারা কারা রয়েছে, এই টিম কোথায় কোথায় কালি ছিটিয়েছিল? খেয়াল রাখতে হবে 31শে জুলাই পর্যন্ত বিভিন্ন পুরসভায় কিন্তু পুরো এলাকায় নির্মাণ কাজ বন্ধ রয়েছে। তার অডিট রিপোর্ট আসার অপেক্ষা রয়েছে, সেটা আসার পর আরও স্পষ্ট হয়ে যেতে পারে। কিন্তু এই টিম কোথায় কোথায় কাজ করেছিল, অর্থাৎ কালির ছিটে ছড়িয়েছিল, এবং কোন কাঞ্চন মূল্যের বিনিময়ে, তার তল্লাশি চালাচ্ছে পুলিশ আজকে। দেখো, কালীচরণ তো একা নয়। কালীচরণ যেটা বলতো, খবরটা দিত, তারপরে অর্ডার যেখান থেকে হতো অর্ডারকে দিত মেয়র দিতেন। আর কালীচরণ তো প্ল্যান্টেড বাই ক্যামাক স্ট্রিট। তাহলে ক্যামাক স্ট্রিটের মালিক যে অভিষেক ব্যানার্জি, তাকে কেন ইন্টারোগেশনের পেরিফেরিতে এখনো আনা হবে না? এটা হাই টাইম, এখন টানতে হবে। ফিরহাদ হাকিম মেয়র, সে তো সই করেছে, খালি ফর্মালিটি নয় তো সই। তার মানে তো উনি এন্ডোর্স করেছেন, উনি তো বলেছেন হ্যাঁ আমি জানি। ওর সঙ্গে লিঙ্ক রয়েছে কার? আনোয়ার, ওখানকার এক্স কাউন্সিলর শামস ইকবাল, গার্ডেন নিচে মনে আছে? শামস ইকবাল কি তার বিরাট বৈভব, কেউ ভুলবে? 12টা লোক মারা গেল
2024 প্রজাতন্ত্র দিবসের সময়। সেই কেসটা কেন রিভাইভ হবে না এখনো? একটার পর একটা ঘটনা ঘটিয়ে যাচ্ছে। কেন তাহলে ক্যামাক স্ট্রিটকে কেন ইন্টারোগেশন এবং ইনভেস্টিগেশনে পেরিফেরিতে আনা হবে না? কেন ববি হাকিম মেয়রকে, তদানীন্তন মেয়র যেখানে উনি নট করেছেন, উনি ওটা নট করেছেন, সই করেছেন, দেখেছেন, মিটিং করেছেন, সব কিছু করেছেন, উনি কেন ইন্টারোগেশনে পেরিফেরিতে আসবে না? ইন্টারোগেশন হোক এবং হি শুড বি পুট বিহাইন্ড দ্য বার। ক্যামাক স্ট্রিটের অভিষেক ব্যানার্জি কেন, তার এগেনস্টে এই মামলাটা কেন হবে না? তাকে কেন ডাকা হবে না? খালি খালি রং দেখে পছন্দ করে বাছাই করলে হবে না। যদি যদি সত্যি যদি অ্যাকশন নিতে হয়, লফুল অ্যাকশন যদি নেওয়া হয়, তাহলে কিন্তু কোনো রকম ডিসক্রিমিনেট করা চলবে না। কে এমএলএ ছিলেন, কে এমপি আছেন, কে মেয়র আছেন বললে হবে না। দুর্নীতির ভাগ বেনিফিশিয়ারি সবাই, বেনিফিটেড সবাই হয়েছে। যারা যারা হয়েছে প্রত্যেকে কালপেবিলিটি তাদের নিতে হবে। আজকে 16টা লোকের প্রাণ চলে গেছে। আজকে নাজিরাবাদে তোমার 26টা লোকের প্রাণ চলে গেছে। সরি, গার্ডেন নিচে 12টা লোক ওই সাম সিকবালকে বাঁচাবার জন্য। কেন সেই কেস? একেবারে স্পষ্ট প্রশ্ন তুলছেন সলিল ভট্টাচার্য, যে একেবারে ফিরহাদ হাকিম যিনি তৎকালীন মেয়র ছিলেন এবং সেই মেয়রের ওএসডি কে তো গ্রেফতার করা হয়েছে, কেন মেয়রের তৎকালীন মেয়রের বিরুদ্ধে কোনো পিউনিটিভ অ্যাকশন বা কড়া ব্যবস্থা প্রশাসনের তরফে এখনো নেওয়া হচ্ছে না? আমি এইখানে দর্শকদের সামনে একটা বক্তব্য রাখবো, যে বক্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যিনি তৃণমূল কংগ্রেসের লোকসভার সাংসদ, তিনি প্রশ্ন তুলছেন অত্যন্ত ইঙ্গিতপূর্ণভাবে। অনেকে বলছেন ইঙ্গিতটা একেবারে ফিরহাদ হাকিমের দিকেই, যে কালীকে গ্রেফতার করলে শুধু হবে না, দোয়াত কলমকেও তো গ্রেফতার করতে হবে। কি বলেছেন দেখুন। শুধু কালীকে ধরলে হবে? কালী রাখার জন্য দোয়াতটা তো দরকার। যে দোয়াতে কালী এতদিন ছিল, তাই তো? তার দোয়াতটাকেও নিয়ে আসুন, আর সঙ্গে পেনটাকে ধরে নিয়ে আসুন। পেন না হলে কালি দিয়ে আপনি লিখবেন কি করে নতুন করে ইতিহাস, মাননীয় মুখ্যমন্ত্রী? শুধু কালি ধরলে হবে না, দোয়াতটাকেও টেনে নিয়ে আসতে হবে। আর ওই পেনটা, যে পেনটা দিয়ে কালিকে বেশি ইউটিলাইজ করতো, সেই পেনটাকেও ধরে নিয়ে আসুন। তবে আপনি সার্থক হবেন, তবে আপনি নতুন করে আপনার ইতিহাস লিখবেন, মাননীয় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলা। কিন্তু প্রবলেম হচ্ছে কি আপনারা জানেন, কালীকে তো নিয়ে এলেন, দোয়াতটা আর পেনটা দুটোই আপনার বি টিমের মধ্যে রয়ে গেছে, তাদের আর ধরতে পারছেন না, তাদের আর আপনি ধরতে পারছেন না। তাদেরকে ধরতে হবে, তাদের না ধরলে কি করে হবে? দেখুন, একেবারে নথি তুলে ধরে বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ফিরহাদ হাকিম তৎকালীন মেয়রের সই রয়েছে। তারপর আপনাদের মনে থাকবে যে রাজ্যের পুরমন্ত্রী তিনি বলেছিলেন যে প্রাক্তন মন্ত্রী যার সই ছিল তাকে কেন ধরা হবে না। আর আজকে বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিমের দিকে ইঙ্গিত করে যে দোয়াত কলম সেটাকেও তো ধরতে হবে। আর এইখানে আমার স্বপন দাসের কাছে প্রশ্ন থাকবে, যে প্রশ্ন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তুলছেন যে শিবির বদলের কারণেই কি ফিরহাদ হাকিমের বিরুদ্ধে প্রশাসনিক শিথিলতা? এটা সকলেই জানে যে উনি কেন ববি হাকিমের দিকে আঙুল তুলছেন। উনি নিজে ভালো করে জানেন দোয়াতকে আর কলমটাকে। দোয়াত হচ্ছে মমতা ব্যানার্জি, কলম হচ্ছে অভিষেক ব্যানার্জি। এর তো সকলে পশ্চিমবাংলার জনগণ জানে। আপনি পুরোটা শোনেননি, যারা দোয়াত কলম বলছেন তারা এখন বি টিমে রয়েছে বিজেপির। না, আমি ওনার কথাটাই বলছি। তো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে বলে আমরা জানি না। আমি ওনার কথাই বলছি। উনি বলতে চেয়েছেন ববি হাকিম বা অন্যান্যদেরকে ইঙ্গিত করেছেন, কিন্তু আমার কাছে দোয়াত আর কলম যেটা হচ্ছে, দোয়াত হচ্ছে মমতা ব্যানার্জি, কলম হচ্ছে অভিষেক ব্যানার্জি। রাঘব বোয়ালকে তুলতে গেলে জালটা অনেক শক্তপোক্ত হতে হয়, অনেক কিছু তাকে করতে হয়। সময় দিন। ওই দোয়াত আর কলম, তার সঙ্গে সঙ্গে আরো যারা আছে ওই কলম দিয়ে যাদেরকে লিখেছেন, সে ববি হাকিম হোক আর যেই হোক, নথি তো তুলে ধরে মুখ্যমন্ত্রী খোদ বলেছেন ফিরহাদ হাকিমের সই আছে। প্রত্যেককে জালে ধরা হবে আর জেলে পড়া হবে, এটা আপনি নিশ্চিত থাকুন। একটু সময় দিন, 1 মাস 19 দিন হয়েছে। একদম রাতারাতি আমরা সকলকে ঢোকাতে গেলে তো আমাদের জেলও তৈরি করতে হবে না? এত জেল পাবো কোথায়? কারণ তৃণমূল দলটাই তো একটা দুর্নীতিগ্রস্ত দল। যা কাজ হয়েছে, যেখানে কাজ করেছে, উন্নয়ন যত করেছে দুর্নীতি তত হয়েছে। উন্নয়নের নামে দুর্নীতি ছাড়া তো কিছু হয়নি। পার্ক তৈরিতে দুর্নীতি, রাস্তা তৈরিতে দুর্নীতি, ব্রিজ তৈরিতে দুর্নীতি, মাটি কাটাতে দুর্নীতি, মাটি তোলাতে দুর্নীতি, বাড়ি তৈরিতে দুর্নীতি, অফিস তৈরি করতে দুর্নীতি,
খাবারের দুর্নীতি, খাদ্যের দুর্নীতি, কয়লাতে দুর্নীতি, কোথায় নেই দুর্নীতি? আপনি তৃণমূল কংগ্রেসের আপনি যেখানে ঘা মারবেন সেখান থেকে দেখবেন দুর্নীতি জোর জোর করে পড়ছে। এত দুর্নীতি থেকে যদি আপনি তাদেরকে জালে করতে হয়, রাঘব বোয়ালদের ধরতে হয়, সময় দিন, সব রাঘব বোয়ালকে সুরসুর করে জেলে ঢোকানো হবে। সময়ের অপেক্ষা, কয়েকটা দিন অপেক্ষা করুন, ঠিক সময়ে এদেরকে ধরা হবে। আমরা কাজ করতে চাই, সরকার ফাংশন স্বপন দাস বলছেন যে একটু ধৈর্য ধরুন, একটু সময় দিন। সময় কিন্তু চাইছেন স্বপন দাস, কুণাল ঘোষ কিন্তু সময় দিতে চাইছেন না। দেখুন, কেউ স্পষ্ট বলছেন, কেউ আকারে ইঙ্গিতে বলছেন ফিরহাদ হাকিমকে গ্রেফতার করতে হবে, সময় দিতে চাননি, ডেডলাইন বেঁধে দিয়েছিলেন গতকাল কুণাল ঘোষ। কি বলেছিলেন দেখুন। যদি আজ 5টার আগে অ্যারেস্ট হন ফিরহাদ হাকিম, তাহলে বুঝবো শুভেন্দু অধিকারী যা দেখিয়েছেন ঠিক করেছেন, সততার সঙ্গে দেখিয়েছেন। কিন্তু যদি দেখা যায় যে ফিরহাদ হাকিম অ্যারেস্ট হচ্ছেন না, তাহলে ধরে নিতে হবে শুভেন্দু অধিকারী ফিরহাদ হাকিমের এই সইটাকে রাজনৈতিক চাপ হিসেবে ব্যবহার করছেন, যাতে বাঁচতে গেলে তৃণমূলটার পিঠে ছুরি মারুন এবং বাকি কাউন্সিলরদেরকে ফোন করে করে নিয়ে আসুন। কোন কি হাতি করাতে গেছেন। দেখুন কতটা প্রভাবশালী কালীচরণ বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট হয়ে গেছিল যে তিনি না বললে কোনো কাজ হয় না, ডাইরেক্ট ক্যামাক স্ট্রিটের অ্যাপয়েন্টমেন্ট। এইবার তো প্রশ্ন আসবে যে সরাসরি ক্যামাক স্ট্রিট এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত সমর্থক, তার মানে অর্ণব দা এতটা প্রভাবশালী এবং ক্যামাক স্ট্রিটের অ্যাপয়েন্টমেন্ট ছিল বলেই কি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ থাকতেও এতদিন পর্যন্ত কোনো ব্যবস্থা তৎকালীন সরকার নিতে পারেনি বা প্রশাসন কার্যত হাত গুটিয়ে বসেছিল? এখন তো প্রশাসন বিজেপির হাতে রয়েছে। এখন প্রশাসন যদি সেইভাবে এগোয় এবং যে কথাটা সোহেলদা বললেন যে লফুল অ্যাকশন, সেই লফুল অ্যাকশনের দিকে যদি সত্যি সত্যি এগোয়, তাহলে তো ধাপে 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 সব জায়গায় এগোবে। এবং কালীচরণকে আজকে ধরা হয়েছে, তাহলে কেন কালীচরণের মাথার উপর যিনি বসেছিলেন সেই যে লোকটি, অর্থাৎ কলকাতার মেয়র যিনি ছিলেন, তিনি তো জানতেন, তার আঙ্গারই তো সব কিছু হয়েছে, তার তো সই লেগেছে প্রত্যেকটা জিনিসে। তাহলে তার কথা যখনই আসবে তখনই সেখান থেকে আরও ঊর্ধ্বতন কোনো একটা জায়গায় চলে গিয়ে কোথাও তাকে আড়াল করে দেওয়া হবে, এটা তো ঠিক নয়। যদি সত্যি সত্যি আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে কলকাতার মেয়র যিনি ছিলেন সেই মেয়র, তারও দায় নিতে হবে, তাকেও দায় নিতে হবে। তাহলে সেই দায় নেওয়াটাকে যাতে বাধ্যতামূলক করা যায়, সেটাই তো আইনের শাসন হওয়ার উচিত। এবং বিজেপি তো বলেছে যে তারা আইনের শাসন প্রতিষ্ঠা করবে এখানে। তাহলে সেখানে কোনোভাবেই কোনো শর্তেই যিনি কলকাতার মেয়র ছিলেন তিনি এটা জানতেন না, বা তার মানে ইয়েতে অগোচরে ঘটনাটা ঘটে গিয়েছে, এটা হতে পারে না। সুতরাং তাকেও নিশ্চিত পিউনিটিভ অ্যাকশন যদি তাকে নিতে হয়, তাহলে তার এগেন্স্টেও যদি জিজ্ঞাসাবাদ করা দরকার, তাকেও ঠিক কীভাবে ধরা দরকার। আমি তো বলবো কুণাল ঘোষ যেটা বলেছেন সেটা ঠিকই বলেছেন, যে তাকে কেন ধরা হচ্ছে না সেটা ধরা দরকার। কিন্তু স্বপনদা যেটা বললেন যে এটা তো পরে হবে, আচ্ছা আগে তো মাথা, কিন্তু ব্যাপারটা কি হচ্ছে, কোথাও কি একটা মানে ভেতরে ভেতরে কোথাও কি কোনো একটা কম্প্রোমাইজের জায়গা চলছে? কেন এড়িয়ে যাচ্ছে? কেন এড়িয়ে যাচ্ছে? আমি 1 মিনিট উত্তর দেবো। কুণাল ঘোষকে কথাবার্তা, স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা আমার ভালো লাগে, কিন্তু আমি কুণালদাকে খুব রিকোয়েস্ট করছি, আপনি তৃণমূলের কার কাছে কত টাকা সে দুর্নীতি করে চুরি করেছে আপনি জানেন। আরে আপনি একটা লিস্ট দিয়ে দিন না, যে এর কাছে এত টাকা আছে, এখানে রাখা আছে, এই দুর্নীতিগুলো করেছে, এই সমস্ত দুর্নীতির খতিয়ানগুলো আপনি যদি দিয়ে দেন, তদন্তে কত সুবিধা হয়। একদম চোর ধরো জেলে ভরো, চোর ধরো জেলে ভরো, আপনি বলবেন আপনার টুক করে ধরবো আর জেলে ভরে দেবো। আপনি এইটুকু সহযোগিতা করুন না। সাংবাদিক হিসেবে কত রহস্য উন্মোচন করেছেন, আর আপনি তো তৃণমূলের ইতিহাস ভূগোল সব জানেন, বলে দিন মমতা ব্যানার্জির কাছে তার ভাইরা কোন কোন জায়গায় কত টাকা রেখেছে, অভিষেক ব্যানার্জি কার মাধ্যমে টাকা তুলেছে, কোথায় রেখেছে, কার কে কে আছে, ববি হাকিম থেকে শুরু করে অরূপ বিশ্বাস, যার যার নাম পাবেন, ওই বালু মল্লিক থেকে শুরু করে প্রত্যেকের নাম বলে দিন। আপনি শুধু একবার নামগুলো বলে দিন, আমরা প্রত্যেকটাকে টুকটুক করে ধরবো, কিন্তু তার আগে প্রমাণগুলো দেবেন। স্বপন দাস বলছেন কুণাল ঘোষের কাছে আবেদন জানাচ্ছেন যারা যারা দুর্নীতি করেছে সেই তালিকাগুলো তুলে দিতে। আমি বলছি খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে নথি তুলে ধরে দেখিয়েছিলেন যে এখানে তৎকালীন মেয়র ফিরহাদ হাকিমের সই রয়েছে। তারাতলার যে প্ল্যান সেটা সম্পূর্ণভাবে একটা ত্রুটিযুক্ত প্ল্যান, সেই প্ল্যানকে স্যাংশন করা হয়েছিল যেখানে সই খোদ তৎকালীন মেয়রের ছিল। একেবারে নথি তুলে ধরে সেদিন বিধানসভায় বিবৃতি দিয়ে কি বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী দেখুন। এইটা দেখুন মাননীয় ফিরহাদ হাকিমের সই, দেখুন পুরো আমরা এটা বের করেছি, দেখুন ফল্টি ডিজাইন, এইটা বিল্ডিং প্ল্যানের নকশা, কাউকে ছাড়া হবে না। এ আপনাদের পাপের ফল। সব জায়গায় টাকা নিতে নিতে এই সিটি অফ জয়কে এবং বৃহত্তর কলকাতাকে মৃত্যুপুরীতে আপনারা পরিণত করেছেন।
একাধিক ইনসিডেন্ট, গার্ডেন রিচ থেকে শুরু করে শিক্ষা নেননি, সংশোধন করেননি। গার্ডেন রিচে ধ্বংসস্তূপে আপনার জেলা মুর্শিদাবাদের যারা হাত খুলে মমতা ব্যানার্জিকে ভোট দেয় মুসলিম, তাদের 14 জন চাপা পড়ে মারা গেছিল, একজনকে উদ্ধার করতে পারেননি আপনারা জীবিত। একটাকেও তো ছাড়ার কোনো সিন নেই। আপনার প্রাক্তন মেয়রের সই আছে এতে, কাউকে ছাড়া হবে না। এটা ইললিগ্যাল হয়নি, এটা প্ল্যান, আমি যতদূর জানি মানে প্ল্যানটা বোধহয় স্যাংশন হয়েছিল এবং প্ল্যানের স্যাংশন ফিজ বোধহয় জমা হয়েছিল, কিন্তু এটা যখন হচ্ছিল তখন যে সুপারভিশন সেটার বোধহয় গাফিলতি ছিল। আমি বলছি এত সহজে কি সবকিছু থেকে দায় ঝেড়ে ফেলে দেওয়া যায় প্রদীপদা? আমি বলছি একটা দারুণ একটা কর্মকাণ্ড হলো। এই পুরসভার মাথায় মেয়র হিসেবে তো যাবতীয় কৃতিত্ব তখন ফিরহাদ হাকিমের দিকে যেত, তাহলে এই রকম একটা এত বড় বিপর্যয়ের দায় থেকে কিভাবে নিজেকে মুক্ত করতে পারেন তৎকালীন মেয়র? না, এখানে তো দায় মুক্ত হওয়ার কোনো জায়গা নেই, এবং আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন বিধানসভায় ওনার সই দেখিয়েছেন এবং তারপরে সেদিনকে ওয়াকআউট যারা করেছিল তারা হচ্ছে ঋতব্রত তৃণমূলের গোষ্ঠী, কালীঘাট তৃণমূলের গোষ্ঠী ওখানে বসেছিল। ফলে এই যে একটা ভ্রম তৈরি করা হচ্ছে যে যারা ঋতব্রত তৃণমূলে যাচ্ছে তারা যতই দুর্নীতি করে থাকুক তাদের বিরুদ্ধে এই বর্তমান বিজেপি সরকার কোনো অ্যাকশান নেবে না, আমার মনে হয় সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস বা ঋতব্রত তৃণমূল কংগ্রেসের একটা ভ্রম। কারণ মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। তিনি প্রত্যেকের কাছে আবেদন করছেন যে আপনাদের কাছে যা যা তথ্য আছে নিয়ে আসুন, উনি নিজেও তথ্য তালাশ করছেন এবং প্রক্রিয়া স্টেপ বাই স্টেপ, কাউকে হঠাৎ করে তুলে আনা নয়। ফিরহাদ হাকিমকে মাঝরাতে গিয়ে তুলে আনলাম আপনার সই আছে বলে, আগে তার ওএসডিকে জেরা করে তথ্য প্রমাণ সহ নিশ্চয়ই আমার মনে হয় যে পুরমন্ত্রীও বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রীও গতিবিধির দিকে নজর আসছেন। ফিরহাদ হাকিম যদি আইনানুগভাবে তার বিরুদ্ধে তথ্য থাকে অবশ্যই গ্রেপ্তার হবে। আমার কথা হচ্ছে যে যারা এতদিন কালীঘাট তৃণমূলে ফিরহাদ হাকিম যখন ছিলেন তখন কুণাল ঘোষ, তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কেন বলেননি ওএসডি হিসাবে, এই যে ওএসডির এত ক্ষমতা, এই যে একটা সংস্কৃতি এই কলকাতা পৌরসভায় তৈরি হয়েছিল এবং আরও তো মনে হয় অন্যান্য অনেক পুরসভায় এরকম কালীবাবুরা রয়েছেন, তাদের যে এই যে এত ক্ষমতা প্রতিপত্তি সেগুলো যখন তৈরি হয়েছিল তখন এই পুরসভার মেয়র বা অন্যান্য পুরসভার যারা ইনচার্জ তারা চুপ করে বসেছিলেন কেন? তারা তো সমানভাবে দোষী। শুধুমাত্র আজকে ফিরহাদ হাকিম নয়, আজকে অন্যান্য পুরসভার যেগুলো 31শে জুলাই অবধি কাজ বন্ধ আছে তাদেরকেও যথাযোগ্য আইনের আওতায় নিয়ে এসে এবং সব জায়গায় এই সিন্ডিকেট রাজ, প্রমোটার রাজ যে চালিয়েছে তৃণমূল কংগ্রেস, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া ফিরহাদ হাকিম তার একটা সূচনা হতে পারে মাত্র। আমি বলছি তৃণমূল কংগ্রেসের কালচার হচ্ছে যে যারা মাথা, যেমন দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকেও ক্ষমতাশালী, তাকে এখনো অবধি আমরা খুঁজে পাইনি। আজকে সেরকম ফিরহাদ হাকিমের ওএসডি তার থেকেও ক্ষমতাশালী। এই কালচারটা কারা বানিয়েছে? কারা ওএসডি পিএদের এই ধরনের ক্ষমতা দিয়েছে? ততক্ষণ কেন কুণাল ঘোষ বা কল্যাণ বন্দ্যোপাধ্যায় টনক নড়েনি? কেন তখন দোয়াত একদম আমি বলছি একজন ওএসডি কে গ্রেফতার করা হয়েছে পালা বদলের পর, আরেকজন পিএ তো এখনো পর্যন্ত টিকিট দর্শন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। কিন্তু নিঃসন্দেহে দেখুন রাজনৈতিক চাপানুতোর কার দায় এবং দায়গ্রস্তদের যারা দায়ী তাদের অবিলম্বে তাদের ঠাঁই শ্রীঘরে হওয়া উচিত, সে নিয়ে কোনো বিতর্ক থাকতে পারে না। কিন্তু এই দুর্নীতির জন্য যে 16টা প্রাণ চলে গেল বা যারা এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, হাসপাতালে ভর্তি রয়েছেন, তাদের কথাও তো আপনাদের সামনে তুলে ধরতে হবে। তারা এসেছিলেন দুটো পেটের জ্বালা মেটাতে, আর আজ তাদের হাসপাতালে ঠাঁই হয়েছে, কারোর একেবারে জীবন শেষ হয়ে গিয়েছে, অনিশ্চিত ভবিষ্যতের দিকে অনেকে এই মুহূর্তে রয়েছেন। দেখুন, আমরা গিয়ে বলেছিলাম তো বিল্ডিং নড়ছে, ভয় লাগছে। কাকে বলেছিলেন? ইঞ্জিনিয়ারকে বলেছিলাম। কেউ লোহা লক্করের নিচে চাপা পড়ে শেষ নিঃশ্বাসটুকু হারিয়েছেন, কেউ যেন চাক্ষুষ করেছেন সাক্ষাৎ মৃত্যু, কারোর মরণ বাঁচন লড়াই চলছে হাসপাতালে। তারাতলা কাণ্ডের বিভৎসতা কার্যত ঝড় বইয়ে দিয়েছে একাধিক পরিবারের ওপর। সকলের মনে প্রশ্ন একটাই, গাফিলতিটা কার? দুর্ঘটনা হলো কেন বলে মনে হয়? কাজ ভুল হয়েছিল, সাপোর্ট দেয়নি, আর অত বড় ছাদ চলেও
এরকম হিল ছিল পাম্প যখন চলছিল, হিলতে হিলতে বসে গেছে। নিচেতে করলে কিছু হতো না মনে হয়, লোড মাথা ভারী হয়ে গেছে ওই জন্য করে ভেঙে ফেলে। চারজনকে নিয়ে দক্ষিণ 24 পরগনা থেকে কলকাতায় কাজে এসেছিলেন মুস্তাকিন গায়েন। অত বড় দুর্ঘটনার কয়েক সেকেন্ড আগেও কিছু বিপদ আঁচ করেছিলেন তিনি, কিন্তু সেই কথা ইঞ্জিনিয়ার কেন বুঝতে পারলেন না? এর আগে দেখেছো যে উপর থেকে ছাদ দিতে না, নামছে? এই প্রথমবার দেখলাম। ইচ্ছা করে এরকম একটা দুর্ঘটনা ঘটানোর কোনো পরিকল্পনা ছিল বলে মনে হয় নাকি? ইচ্ছা করে, ইঞ্জিনিয়াররা ভালো জানে, আমরা আর কি বলবো। কি আর বলবো, ছেলেটা বেঁচে এসে আমরা তো কোনোদিন শুনি না যে উপর থেকে ছাদ ফেলে নিচে আসবে। কাজ করা হয়তো ভুল, তো যে ইঞ্জিনিয়ার পাস করে সেও ভুল। এই ভুলের জন্যই আজকে এতগুলো জীবন চলে গেছে। অন্যদিকে কাজের খোঁজে নয়, শুধুমাত্র কলকাতা ঘুরে দেখার জন্য এই দলেই ভিড়েছিলেন দক্ষিণ 24 পরগনার বাসিন্দা সাহিল সর্দার। কে জানতো সেখানেই মৃত্যু অপেক্ষা করছে তার জন্য? ওখানে মামাদের বাড়ি ঘুরতে গেছিল আমার ছেলে, আমি কলকাতায় ঘুরতে যাবো। আমি কলকাতা দেখিনি, নিয়ে যাওয়ার পরে এই দুর্ঘটনাটা ঘটে। একটা পর্যন্ত আমরা শুনেছি যে আমার সাহিল বেঁচে আছে। এই বিল্ডিংটা যেভাবে নির্মাণ হয়েছিল, এর যেন সঠিক তদন্ত হয়। কারোর মৃত্যু হয়েছে, কারোর লড়াই এখনো জারি। যেমন উত্তরপ্রদেশের বাহারাইচের বাসিন্দা বিশ্বপ্রকাশ যাদব। 2 মাস হলো ঢালাইয়ের কাজ করতে এসেছিলেন কলকাতায়। 2 বছর আগেই পথ দুর্ঘটনায় কোমায় চলে গেছে বাড়ির বড় ছেলে। তারাতলা কাণ্ডে কার্যত একই পরিণতি হয়েছে ছোট ছেলেরও। কিন্তু কাদের দোষে এই পরিণতি হলো, এ নিয়ে নির্মাণ কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিল পরিবার। हम तो कहेंगे उनको फांसी की सजा दे दी जाए। इस तरह का घटिया निर्माण करा करके वो लोगों की जान ले लेना अपराध से कम है क्या? और रहा अस्पताल प्रशासन, तो भाई जितना हो सक रहा है, जितना कर पा रहे हैं लोग कर रहे हैं। তারাতলার নির্মাণে জল দেওয়ার কাজ করছিলেন ঝাড়খণ্ডের চাকুলিয়ার বাসিন্দা বোদন মুন্ডা। বুধবারের দুর্ঘটনায় প্রাণটা কোনো ক্রমে বেঁচেছে তার। বাঁ পায়ে লোহার পাত বসাতে হয়েছে। তাঁরও এখন ঠিকানা ক্রিটিক্যাল ইউনিট। আনতে গিয়েছিলাম, সেই টাইমে হয়েছে ঘটনাটা। 1-1.5 ঘন্টা তো লেগেছে। তলায় কাজ করছিল, ও সেকেন্ড তলায় কেটে বার করেছে। প্রাণ হারিয়েছে কেউ, অথই জলে তাদের পরিবার। কিন্তু গাফিলতি করল যাঁরা, তাদের যেন বিচারটুকু হয় এই আশাটুকুই রাখছেন তারা। শান্তনু নস্কর ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, একদিকে তারাতলা বিপর্যয়ের পর ফিরহাদ হাকিম প্রাক্তন মেয়রের গ্রেফতারের দাবি যখন তৃণমূলের অন্দর থেকেই সামনে আসছে, তখন অন্যদিকে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরে একদিকে কালীগঞ্জে তামান্না খুনের ঘটনা এবং অন্যদিকে হাওড়ায় বিজেপি কর্মী খুনের ঘটনা। মুখ্যমন্ত্রীর বার্তার পরই প্রপার অ্যাকশনে পুলিশ, পরপর গ্রেফতারি। বিরতির পর বিস্তারিতভাবে আপনাদের সামনে রাখবো, আলোচনা চলবে, ফিরছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।